নমস্কার, আপনারা দেখছেন দেওস টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবজানী। আজ কাঠগড়ায় ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সেখানে নাকি আধ্যাত্মিক চর্চার আড়ালে চলে নারী পাচার চক্র। আর এই অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে এই অভিযোগ প্রকাশ্যে এনেছে নিউজ টাইম। তারপরেই নড়ে চড়ে বসেছে নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর। তৎপরতা দেখাচ্ছে প্রশাসন। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমাদের স্টুডিওতে আজ কারা কারা রয়েছেন ঠিক আমার বাদিকেই নিখোঁজ পার্বতী মণ্ডলের মা বিশাখা মণ্ডল। তার পাশেই আজ আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পুরো ঘটনাটার যিনি ইনভেস্টিগেশন করেছেন, অর্থাৎ এখনো পর্যন্ত এই খবর যিনি আমাদের সামনে তুলে নিয়ে এসেছেন, সেই আমাদের প্রতিনিধি বিমান চক্রবর্তী। এবং চলে আসছি আমার ঠিক একেবারে বাঁদিকেই যিনি রয়েছেন, তিনি হলেন দুর্বার মহিলা সমিতির সচিব ভারতী ঘোষ এবং ভাস্বতী ঘোষ দে। আচ্ছা, মাফ করবেন, ভারতী দে। তার পাশেই চলে যাচ্ছি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যে বিদ্যালয়ের নামে আজ এত বড় একটি অভিযোগ, তারই অন্যতম কর্মকর্তা রবীন্দ্রনাথ দাস। আমি একজন সিনিয়র টিচার এবং স্টুডেন্ট। আপনি সেই যেই হন, আপনাদের বিশ্ববিদ্যালয়ের নামে এই অভিযোগ সামনে এসছে। আমরা বিস্তারিত অবশ্যই জানবো, কিন্তু তার আগে এটা নজর রাখতে হবে যে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ঠিক কী শেখানো হয়। এখনো পর্যন্ত যেটা আমরা জেনেছি যে সেখানে শেখানো হয় ছাত্রীদেরকে যে বাবা মার কাছে থেকে বা বাবা মার প্রতি অযথা মোহ রেখে কোনো লাভ নেই। কারণ সেখানে বলা হয় যে আত্মা নাকি 84টি দেহ বদল করে, অর্থাৎ প্রতিটা জন্মেই নতুন নতুন বাবা মা। সেক্ষেত্রে বেকার বাবা মার প্রতি মোহ রেখে লাভ কি? তার থেকে ঈশ্বর চর্চা ভালো। এবং সেই ঈশ্বর চর্চার নামে কিছুদিন পর থেকে সেখানকার ছাত্রীরা নিখোঁজ হয়ে যান। কোথায় যান আমরা জানি না, তবে এই অভিযোগগুলি আমরা করছি না, সেখান থেকে যারা পালিয়ে এসেছেন সেই সমস্ত ছাত্রীরাই করছেন। একবার শুনে নেব, জেনে নেব যে ঠিক কি চলে ওই বিশ্ববিদ্যালয়ের ভেতরে। অশোকা, প্রিয়াঙ্কা, নিতু, পার্বতীর মতো অসংখ্য মেয়ের কোনো খোঁজ নেই পরিবারের সঙ্গে, যাতে তাদের যোগাযোগ না থাকে সেজন্য কখনো নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে, আবার কখনো দিল্লিতে। সেখানে ধাপে ধাপে চলে আধ্যাত্মিক শিক্ষার পাঠ। শুধুই কি আধ্যাত্মিক শিক্ষা? প্রজাপিতা ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের দিল্লি ফেরত নিতু কিন্তু অন্য কথাই বললেন। যখন শিব বাবা আসে তখন ওনার ঘাট পা টেপানো হয়, ওনাকে স্নান করিয়ে দেওয়া হয়, ওনার গায়ে তেল মালিশ করানো হয়, আর ওনার জামা কাপড়ও পরিয়ে দেওয়া হয়। সব মেয়েরা করে? হ্যাঁ, এগুলো সব মেয়েরাই করে। আশ্রমে যারা থাকে, তারা যারা রেগুলার ওখানে যায়, তারাই ওইগুলো করে। আর এই সময়টা বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না, আর ছেলেরাও ঢোকে না। ওখানে মেয়ে বাচ্চারাই হয়, কারণ এই কিছুটা আমার এরকম মনে হয়েছে, কেননা ওখানে যারা যায় একেবারের জন্যই থেকে যায় ওখানে, আর তারা ফিরে আসে না। তো বাড়ির লোকেরাও তাদের সঙ্গে সম্পর্ক রাখে না, যে তারা এরকম বাড়ি থেকে পালিয়ে গেছে, তো তাদের সঙ্গে আর মা বাবারও কোনো যোগাযোগ থাকে না। আগামী দিনে আর কোনো মেয়েই যাতে পার্বতী, প্রিয়াঙ্কাদের মতো নিখোঁজ না হন, সেজন্য গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর বাচ্চা মেয়েদের নিয়ে যে এইসব করছে, এইগুলি যেন বন্ধ হোক। আমরা 6 নম্বর থানাতেও গেছি, 8 নম্বর থানাতে কোনো ট্রিটমেন্ট নিচ্ছে না, কোনো নিচ্ছে না। আমাদের এই একটাই অভিযোগ যে এইসব জিনিসটা যেন বন্ধ হয়। আমরা ওই ব্লকেও গেছি, হ্যান্ডবিল ছাপি বাড়ি বাড়ি পৌঁছেছি। নিশ্চয়ই অনেকেই খবর পেয়েছে, এইগুলি যেন জিনিসটা বন্ধ হয়। বাবা মায়ের সঙ্গে সন্তানের দেখা করায় নিষেধাজ্ঞা। পরিবারের কেউ দেখা করতে চাইলে তাদের বলা হচ্ছে দিল্লি গিয়ে দেখা করতে, আবার কখনো দেখা করতে চাওয়ার নির্দিষ্ট প্রক্রিয়ার ফিরিস্তি শুনিয়ে দেওয়া হচ্ছে। প্রজাপিতা ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের কর্মাধ্যক্ষের সাফ কথা, মেয়ে যদি স্বেচ্ছায় বাড়ি ফিরতে চায় সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু না চাইলে তাকে ফেরানোর অন্য কোনো বিকল্প পথও নেই। সে কি জনগণের এরকম ভাবে ষড়যন্ত্র করে করবে, মানে প্রেশার দেবে আর ভগবান ওদের হাতে তুলে দেবে? অত সোজা? তাহলে এই মেয়েদেরকে বাবা মা ফেরত পাবে না? যদি মেয়ে মা বাবার কাছে ফেরত যেতে চায় নিশ্চয়ই পাবে, কিন্তু যদি মেয়ে ভগবানের বাড়িতে থাকতে চায় ভগবানের বাড়িতেই থাকবে। নো আদার অল্টারনেটিভ। শুধু আধ্যাত্মিক চর্চার জন্যই বেছে বেছে মেয়েদের ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
মৃত মণ্ডলের বাস্তব অভিজ্ঞতা অন্তত সে কথা বলে না। সত্যিই কি তাই? আদৌ কি পার্বতী প্রিয়াঙ্কাদের মতো প্রান্তিক মানুষগুলিকে বাড়ি ফেরাতে উদ্যোগী হবে প্রশাসন? গত 2 মাসের অভিজ্ঞতা থেকে কিন্তু তেমনটা আশা করছেন না নিখোঁজ পার্বতীর মা। ক্যামেরায় রাজু রানার সঙ্গে বিমান চক্রবর্তী, নিউজ টাইম। আপনারা দেখলেন যে ঠিক কী ধরনের অভিযোগ রয়েছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, এবং যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, ছাত্রীরাই বলছেন যে সেখানে শিব বাবার শরীর চর্চা করা হয়, জামা কাপড় পর্যন্ত পরিয়ে দেওয়া হয়। শিব বাবা বলতে কিন্তু ভুল করবেন না যে কোনো পাথরের মূর্তি, রক্ত মাংসে গড়া শিব বাবা। আমরা কথা বলবো পার্বতী, নিখোঁজ পার্বতী এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। গত 3 মাস যাবৎ কোনো রকম যোগাযোগ করতে পারেননি তার মা। আমরা কথা বলবো বিশাখা দেবীর সঙ্গে। বিশাখা দেবী, কি অভিযোগ আপনার রয়েছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন? আমি 28 তারিখ থেকে আমার মেয়ে নিখোঁজ, এখনো কোনো খোঁজ পাচ্ছি না। আমার এই দাবি যে আমার মেয়ে যে কলকাতাতে গেছে, আমি আমার মেয়েকে কলকাতাতেই ফেরত চাই। আমি দিল্লি বোম্বে কোথাও যাব না, আমি আমার মেয়েকে কলকাতাতেই ফেরত চাই। আপনি কি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন? করেছি, থানার থেকে একবার যা কথা বলেছে পার্বতী, আর কোনো আর কথা হয় কি কি বলেছিল? পার্বতী বলেছে যে আমি এখানে থাকবো, আমি যাব না, এই কথাটাই বলেছে। তা আমি বলেছি বাড়িতে ফিরে আয়, এই তারপর ফোন কেটে যায়। মানে এইটুকুনি কথা হয়েছে, সে কেমন আছে না আছে কিচ্ছু জানা সে নেই। কিছু বলেনি। মানে পার্বতীর মুখের কথা, কিন্তু সে আদৌ নিজে থেকে বলছে না, তাকে বলানো হচ্ছে, এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আপনার নেই? সেটা ওখান থেকে বলানো হচ্ছে। কেন 22 বছর ধরে আমার মেয়ে আমাকে ভোলেনি, আজ 22 দিনে কি করে ভুলে যেতে পারে আমাকে? সেটাই আমার ধারণা, যে ওখানটা কোনো নেশা জাতীয় জিনিস খেয়ে এখন বোধহয় ভুলিয়ে যাচ্ছে। একদমই। আমি অবশ্যই একটুখানি যাদের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেই প্রতিষ্ঠানের অন্যতম কর্মকর্তা তো রয়েছেন রবীন্দ্রনাথ বাবু। আপনি পরিষ্কার বললেন যে কোনো রকম অন্য অল্টারনেটিভ নেই, যদি ভগবানের বাড়ি মানে যে বাড়িটাতে রয়েছেন। এক মিনিট, অল্টারনেটিভ নেই মানে যদি ওইখানে যে কন্যাটি ওখানে গেছে, এরকম অনেক কন্যা ওখানে গেছে। কোথায় গেছে? আমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে ব্রাঞ্চেস আছে, সেই সমস্ত ব্রাঞ্চেসে প্রত্যেক ব্রাঞ্চেস 4জন 5জন করে এরকম কন্যা থাকে, 4-5 জন মাতা থাকে, ভাইরা থাকে। ভাইরাও থাকে? ভাইরা আবার বাবাও থাকেন। শুনুন, ভাইরা কোথায় থাকে? আমাদের এখানে ভীষণ পিউরিটি মেনটেন করা হয়। আচ্ছা, পিউরিটি মেনটেন করা হয় বলে প্রতিটি কন্যার প্রতি। আপনারা এত পিউরিটি মেনটেন করেন, রেজিস্ট্রেশন আছে আপনাদের বিশ্ববিদ্যালয়ে? রেজিস্ট্রেশন যেমন আপনার পরিবারের রেজিস্ট্রেশন আছে, আপনার পরিবারের রেজিস্ট্রেশন হয়। ইউজিসি রেজিস্ট্রেশন ছাড়াই একটা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে দিয়েছেন? এক মিনিট, আমাদের এটা বিশ্ববিদ্যালয় শুধু নয়, তাহলে কি? একদিকে শিবালয়, অন্যদিকে বিশ্ববিদ্যালয়। ঘর কা ঘর भी है, পরিবার কে পরিবার भी है, বিশ্ববিদ্যালয় भी है। পরিবার কিরকম টাইপের? পরিবারে যা হয় সব হচ্ছে? পরিবার মানে পরিবারে যা যা হচ্ছে মানে কি, যারা আমাদের মা বাবা আছেন, যে কিনা ভগবান, তার সঙ্গে মানে যারা কাজ করছেন ভগবতী আছেন, এবং সেখানে সহজ রাজযোগ গীতা জ্ঞান চর্চা করা হয়। গীতা জ্ঞান চর্চা করা হয় সহজ রাজযোগ, যেখানে শেখান আপনারা যে এই জন্মে বাবা মার কোনো মূল্য নেই। এইটা উনি যেটা বলছেন, উনি মাত্র ওনার কন্যার সঙ্গে 1 মাস না 1.5 মাস গেছেন, এই জ্ঞানের কোনো গভীরতা নেই। মানে এমন কন্যাও জ্ঞানের গভীরে পৌঁছয়নি বলে ফিরতে পারছে না, আর মার তো কোনো জ্ঞান নেই। কন্যা জ্ঞানের গভীরতা নেই বলে আপনাদের, আমি ফিরে আসছি আপনাদের আশ্রমটাতে। এখানকার দত্তাবাদের আশ্রমের কথা বলুন। আপনি দত্তাবাদের আশ্রমের আপনি স্ট্রাকচারটা একটু বলুন তো, কি রকম, মানে কতলা আশ্রম, কারা কারা থাকেন, আপনি ছাড়া আর কি আছে? নয়, দত্তাবাদের যে স্টুডেন্টসরা আমাদের ওখানে যায়, সেটা হচ্ছে CL249। CL249 এরই আপনি একটু চেহারাটা বলুন। একতলাতে মানে একদম বাইরের দিকে একটা, মানে এই দিকের ঘরে ভাইয়েরা থাকে, তারপরে ঢুকতে এন্ট্রি আছে। ভাই কজন? ভাই আমাদের টোটাল, আর বাবা আমাকে নিয়ে 5 জন ভাই ওখানে থাকে। বাবা কজন? বাবা একজনই। আচ্ছা আচ্ছা, ভোলে বাবা একজন। আচ্ছা, আর বয়স কত তার? বয়স এখন তার শরীরের বয়স হচ্ছে 73 ইয়ার্স মাত্র। আর মনের বয়স 18? মনের বয়স নয়, ওনার মধ্যে 3টা আত্মা প্রবেশ করে আছে। আচ্ছা, তাহলে তো ওর বয়সের মানে তুলনাই হয় না। না, বয়সের তুলনা, বয়স আর শরীরের, তাহলে আত্মার কোনো বয়স নেই। রাম, কৃষ্ণ, শিব, শঙ্কর বলা হয় তো, শিব শঙ্কর, ব্রহ্মা বিষ্ণু, আমরা বুঝে গেছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনি একটু এগিয়ে চলুন এরপরে। আমি এখন তাত্ত্বিক আলোচনা করে লাভ নেই, আমাদের অনেক কিছু করতে হবে। একটু আপনাকে বুঝতে হবে। আপনি এবার দোতলায় উঠুন, তারপর কি রয়েছে? একতলা তো এখনো শেষ করিনি, মাত্র 2-3টে ঘর বললাম। আচ্ছা, তার পেছনে একটা হল ঘর মতো আছে, প্লাস আরেকটা ঘর আছে, ওখানে কিছু কিছু বৃদ্ধ মাতারা থাকেন, এবং অনেক খাওয়া দাওয়ার যখন কিনা ব্যবস্থা হয় তখন ওদেরকে সার্ভিস দেয়। প্লাস ওনাদের কোনো কাজ নেই বৃদ্ধদের?
বৃদ্ধ মাতারা, বৃদ্ধ বৃদ্ধারা মাতা মানে রয়েছেন কি, যে? তারা কর্মী, আচ্ছা, তারাও কর্মী, আচ্ছা। তারা কর্মী এবং মানে সার্ভিসটা বাবার ওনারাই বা- প্রোভাইড না, করেন, না, না, রাইট? না না না, তাহলে বাবারই তারা বাচ্চা, আচ্ছা, কিন্তু সেই সমস্ত মাতারা একদিকে তপস্যাও করে, ক্লাসও করে, তারপরে আমাদের যে খাবার দাবারের যে ব্যবস্থা, হয়তো ভাইদের খেতে দিচ্ছে, ভেতরে মাতা বোনেদের যারা বুঝতে বাইরে থেকে পারলাম। আসে খেতে এরপর দেয়। এগোন, এরপর একটু সিঁড়ি দিয়ে উঠুন। এরপরে সিঁড়ি দিয়ে উঠুন, উঠেই হল ঘর, হল ঘরে কি আছে? হল ঘরে বিমানবাবু দেখে এসছে, হল ঘরে সমস্ত আমাদের যেরকম মানে সকালবেলায় মানে 5:30 থেকে 7:30 পর্যন্ত ক্লাস হয়, তখন আচ্ছা। স্টুডেন্টসরা আসে, আচ্ছা। স্টুডেন্টসরা বসে, আর ওখানে একটা আমরা বলি ওটা সান্দালি বলি, মানে বাবা যেখানে বসেন, বাবার আসন রয়েছে, বাবা যখন আসনে বসেন, তা না হলে বাবার যে ভিসিডি আছে আচ্ছা। সে ভিসিডি দেখানো হয়, আমরা সকালবেলা ভিসিডি দেখি। ঠিক আছে। হ্যাঁ। আপনাদের তো তিনতলা আর তারপরে আছে ওপরে আরেক তলা রয়েছে, হ্যাঁ, তিনতলা। সেখানে কি হয়? সেখানে বোনেরা থাকে, কারণ বোনেরা ওখানে ওই দোতলাতে আমাদের ক্লাস হয়, আচ্ছা। আর রাত্রিবেলায় মাতারাও যারা বাইরে থেকে মাতারা আসে, এক্সট্রা মাতারা, তারা ওখানে শোন। বাবা কি বোনেদের ওখানেই থাকেন? বাবা যেখানে রয়েছে, বোনেরা একটা জায়গায় রয়েছে, ঠিক ওই তিনতলা আরেকটা দিকে থাকে। তিনতলার আরেকটা দিকে, ওই বুঝতে দিকে। পারলাম। আমরা একটা ছোট্ট বিরতির পর আসছি, আরো কি তথ্য উঠে আসে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা নজর রাখুন নিউজ টাবের পর্দায়। আমি আবার আপনার কাছে আসছি ভারতীদি, উনি যখন আপনার কাছে গেলেন, মানে বুঝতে পারছি ওনার মানসিক যন্ত্রণাটা কিভাবে আপনারা এর সঙ্গে যুক্ত হলেন, এখনো পর্যন্ত আপনাদের তরফ থেকে যতদূর খোঁজ খবর হয়েছে কি কি উঠে এসেছে? না, আমাদের কাছে যতদূর এসছে, প্রথমত তো উনি আমাদের কাছে গেছেন, তো আমরা তো শুনে মানে অবাক যে আমরা অ্যান্টি ট্রাফিকিংয়ের কাজ করি, এবং এত মেয়ে সেই নাগপুর, দিল্লি, যেখান থেকেও আমরা খোঁজ পেলে সেখান থেকে যেভাবে সে মেয়েকে রেস্কিউ করে নিয়ে আসি। আজকে সব থেকে খারাপ লাগলো সেদিন শুনে যে আমাদের নাকের ডগায়, সল্টলেক আমাদের চোখের সামনে, সেখানে এরকম একটা ভণ্ডামি চলছে, আর সেখানে ইয়ং মেয়েদেরকে নিয়ে বাবার মানে কাজ সিদ্ধ হচ্ছে। সেই বাবা এখন একটা মেয়েটা যেটা বললেন যে বাবাকে স্নান করানো, জামা কাপড় পরানো, মানে এটা তো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের এত খারাপ লাগলো যে আজকে তার মেয়ে তার সাথে ফোনে কথা বলছে, কিন্তু সে তার মায়ের সাথে কথা মানে তার মায়ের কাছে আসতে পারছে না, এবং তাকে বলা হচ্ছে যে এটাও উনি বলেছেন যে ওনাকে বলা হয়েছে যে সে তো সাবালিকা, সে তো অ্যাডাল্ট মেয়ে, তো সে যদি না যায় তাহলে আমরা কি করতে পারি? আরে অ্যাডাল্ট মেয়ে হোক আর মাইনর হোক, সে যে ফোনে কথা বলছে, তাহলে তারা কেন তার মায়ের সামনে নিয়ে আসছে না? মায়ের সামনে দাঁড়িয়ে মেয়েটা বলুক যে আমি মায়ের কাছে যাবো না, একেবারে ফোনে কথা বলছে, আমি কেন বিশ্বাস করব? তাকে প্রেসার করে বলা হচ্ছে না, তার কি মানে? একেবারে না, আপনি না আসতে চাইছেন না, আসতে চাইছেন, আমি আসবো। কি করে রবীন্দ্রনাথ বাবু আরো সময় আছে। পছন্দ করছে না না, আমরা কি করে জানবো মেয়ে আসতে চাইছে না? রবীন্দ্রনাথ বাবু বলছেন যে মেয়ে এতটাই ভগবানের উপরে তার আস্থা এসে গেছে, Exactly. এবং জ্যান্ত ভগবান যাকে হ্যাঁ। রক্ত মাংসে দেখা যাচ্ছে, স্বাভাবিক আস্থা আসা স্বাভাবিক ব্যাপার না, আমরা চোখে দেখতে পাই না, সারা জীবন আমরা 5000 বছর করে এসছে। 5000 বছর ধরে বছর তপস্যা করে কেউ পায় না। একবার করে আসে। একবার করে আসছে। আমি মানে তোমার কাছে আসছি, যে বিষয়টা তুলে ধরা হচ্ছে, এখনো পর্যন্ত তিনতলার যে বর্ণনা আমরা পেলাম, সচক্ষে তো কেউ দেখেননি, উনি ছাড়া বোধহয় আর কেউই যেতে পারেনি, তুমিও যেতে পারোনি। কি জানতে পারলে কেউ যেতে পারেনি, তিনতলার কত সম্পর্কে অসংখ্য স্টুডেন্টস আসছে, কি জানা। পরিস্থিতি রয়েছে? দেবযানী, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমিও কিন্তু প্রথম দিনে এই আশ্রমে ঢোকার মানে পারমিশনটা পাইনি। আচ্ছা। রবীন্দ্রনাথ বাবু সামনেই আছেন, আমাকেও প্রথম দিন ফিরিয়ে দেওয়া হয়েছে বাইরে থেকে কথা বলে। দ্বিতীয় দিন আমাকে আবার অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছে, এবং দ্বিতীয় দিন অ্যাপয়েন্টমেন্ট সেটা টাইম ঠিক করে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ বাবুদের ওখান থেকেই 12:30। বিকজ ওনাদের একটা খাওয়ার টাইম আছে, নিয়ম আছে, সেই টাইমে ওনারা খেয়ে দিয়ে নেন, তারপরে ওনারা টাইম দিয়েছেন এবং সেই টাইমে আমি যাই। অদ্ভুত বিষয়টা আমার কাছে লাগে এই জায়গাটাই, প্রথম যতটা বললেন রবীন্দ্রনাথ বাবু ততটা ঠিক আছে, একতলাটা ঠিক আছে, এবং এই একতলার সর্বপ্রথম যেটা কোনো ব্যক্তি গেলে রবীন্দ্রনাথ বাবুর ফার্স্ট কাজ ওনার কাছে খবর যাওয়া, যে আছেন গেটে যিনি মাতা আছেন তিনি প্রথম তাকে খবর দিচ্ছেন। খবর দেওয়ার পরে রবীন্দ্রনাথ বাবু ছুটে এসে ফার্স্ট ওটাকে জিজ্ঞেস করেন ওপরে খবর পাঠানো হয়েছে, উপরে কি ফার্স্ট হয়? কোড আনকোড, উপরে মানে যে একদম এক মিনিট কোড এখানে- আনকোড। রবীন্দ্রনাথ বাবু আপনি বলবেন, শুনুন, আমি please। আপনার সবটা আচ্ছা, বলি। বলবেন, আপনি বলবেন। পরিষ্কার হবে। একদম পরিষ্কার হবে। কাঠা যদি এতগুলো প্রশ্ন হয় তারপরে উত্তর দেওয়া মুশকিল হয়ে যায়। না না, আপনি তো ঈশ্বরের সন্তান ডাইরেক্ট, আপনার তো উত্তর মানে তৈরি ঈশ্বরের রয়েছে। কোনো সন্তান। ব্যাপার রবীন্দ্রনাথ না। বাবু আপনি বলবেন, training আপনি বলবেন, দিচ্ছি। আপনি বলবেন, আপনার যে জায়গাটা কোড আনকোড রবীন্দ্রনাথ বাবু ফার্স্ট জিজ্ঞেস করেন ওপরে খবর দেওয়া হয়েছে তো, একদম প্রথম কাজ এটাই হয়। আমি 2-3 দিন একই জিনিস লক্ষ্য করেছি, দেখে তুমি অবাক হবে। এবং সঙ্গে সঙ্গে ওখানে যে মহিলা থাকেন, সবই মহিলা, দুজন ভাইকে আমি 2 দিন দেখতে পেয়েছি, এবং ভাইদের বয়স কি রকম হবে? ভাইদের বয়স কিন্তু 45 থেকে 47, এজেন্ট বলতে রবীন্দ্রনাথ বাবুই ওখানে রয়েছেন। এবং আমি যে 3 দিন দেখেছি, 3 দিন একই লোককে দেখিনি রবীন্দ্রনাথ বাবু ছাড়া।
আচ্ছা, লোক এটা একটা পাল্টে গেছে, অদ্ভুত। ভাইরা- এই ভাই ভাইরা বদলে পাল্টে গেছে, গেছে। এই ভাই আচ্ছা, বদলেছে। ভাইরা পাল্টে 3 দিন আমি একই লোককে দেখিনি এবং আমার ক্যামেরায় সেই ছবি ধরা আছে 3 দিন আমি কোন কোন ভাইকে দেখেছি। এবার ওপরে খবর যাওয়ার পরে আমি অবাক হয়েছি, আমি দোতলা পর্যন্ত উঠতে পেরেছি। দোতলায় গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেখানে বাবার চেয়ার যেটা ওনারা বলেন, সাদা কাপড় দিয়ে খুব সুন্দর সাজানো আছে। এবং ওই ঘরটার একটা বিশেষত, আমরা যখন ট্রেনে চড়ি, ট্রেনে যেরকম স্লিপার ক্লাসে দেখা যায় যে মিডিলে বাঙ্ক আছে, ঘরটায় কিন্তু সেরকম মিডিলে বাঙ্ক করা আছে, বাঙ্ক রয়েছে। বাঙ্ক রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবং খুব সুন্দরভাবে ঝোলানো ঝোলানো ওটা বাঙ্কগুলো শোয়ার করা জন্য আছে। না, ওটা বসার জন্য আছে। ঠিক আছে, বাঙ্কে যে কারণেই বসে। হোক, কি কারণে ব্যবহার আমি জানি না, আমি বাঙ্ক দেখতে পেয়েছি। এবং একটা ঘর আছে যে ঘরটার মধ্যে পদ্ম ফুল করা আছে। বাবা নাকি ওখানে অধিষ্ঠান করেন, বাবা নাকি ওখানে অধিষ্ঠান করেন। ধার্মিক ব্যাপারে আমি হস্তক্ষেপ করছি না, না, সব না, জায়গায় একদমই না, কখনো সব না। জায়গাটায় আমি বলে কারণ নিচ্ছি, আমি এটা যা আমাদের দেখেছি, আস্থা, আমাদের মানে বিশ্বাসের আমার যা জায়গা। দেখা হয়েছে। আমি তার পরবর্তী স্টেপে যখন 3 তলায় উঠতে যাই, এই জায়গাটায় কিন্তু আমি নিজে বাধাপ্রাপ্ত হই। কিভাবে বাধাপ্রাপ্ত হই দেখো, দুজন মহিলা তারা কিন্তু ওই 3 তলার সিঁড়িতে দাঁড়িয়ে দেওয়ালের ওপর এইভাবে হাত দিয়ে ওই রাস্তাটাকে আটকে রাখেন। আচ্ছা। এবং রবীন্দ্রনাথ বাবু আমাকে পরিষ্কার জানিয়ে দেন 3 তলায় যাওয়ার কিন্তু পারমিশন নেই ছেলেদের। এবং অদ্ভুত ব্যাপার, ছেলেদের নেই। আমি অদ্ভুত ব্যাপার, থামাচ্ছি বিমান, especially বিমানদা ছেলেদের একটু নেই। থামাচ্ছি। আপনি তো মহিলা, আপনি 3 তলায় গেছেন? হ্যাঁ, আমার মেয়ের খুঁজে আমি গিয়েছিলাম। তা প্রথম দিন যখন আমার মেয়ে 28 তারিখ নিখোঁজ হয়, আমার ভাই বাড়িতে আসতে, মেয়ে যখন আমার পায়নি, তখন ভাই আসতে ভাইকে নিয়ে যখন যাই, ওরা তখন বললো যে মেয়ে এখানে আসেনি, আমাদের ফেরত দেয়। ফেরত দিতে আমরা ঘুরে থানায় যাই। থানায় যেতে বললো যে তোমরা এখন যাওনি, আমি বলি হ্যাঁ আমরা গিয়েছিলাম, আমাদের ঢুকতে দেয়। ফের আমরা 4টের সময় ফের জিপ নিয়ে, অটো নিয়ে যাই ভাইকে নিয়ে, ওরা ঢুকতে দেয় না, বললো পার্বতীর নামে কেউ এখানে নেই। আচ্ছা, আমরা ফিরে আসি, ফের থানায় যাই, ফের 7টা 8টার দিকে ফের যাই আশ্রমে, বললো না এখানে ওই নামে কোনো মেয়ে নেই, ফেরত দেয়। ফের আর 9টায় ফের যাই, বললো না তো কোনো পারমিশন না ছাড়া আমার ঢুকতে নেই। তারপর পুলিশ নিয়ে গেছে, ঢুকতে দেয় না। পুলিশকেও ঢুকতে দেওয়া হয় না, আর 10টা অবধি পুলিশকে ঢুকতে তো দেয় না। ঢুকতে দেওয়া হয়নি, এই জন্য যে বলা হচ্ছে আরে বাবা, আমরা দিনের বেলা মেয়ে ছিল, আসুন। আমাদের ঢুকতে দেয়নি। দাঁড়ান, তারপরে? 2 দিন আমার ঢুকতে দেয়নি। 3 দিনের পর তখন আমার গেলাম, বললো আপনারা কি শরবত টরবত খাবে না কি খাবে, বলে নামটা আমি এন্ট্রি করে নিলাম, নিয়ে বললো কি, তা আমরা বলি আমার মেয়ে আছে কি আমরা দেখবো, বললে 1 তলায় তো নেই, 2 তলায় গেছি, তারপর 3 তলায় উঠতে দিই না। তারপর বলছি কি বোনেদের যে ঘরে তোমার উঠতে দেওয়া নিষেধ। তখন বলছি কি, আমি তখন বললাম আমি মা, আমি আমার মেয়ের খুঁজে আমি যেতেই পারি। বলে যখন উঠলাম তখন বলছি কি না এখান তো মা কাউকে ঢোকা নিষেধ। আমি তো বললাম আমি একটা মা, আমি আমার সন্তানের খুঁজে আসতে যাবো। তোমার যদি মেয়ে তোমার যদি কোনো বাচ্চা যদি নিখোঁজ হয়, তুমি কি খুঁজে যাবে না? বলে ওদের সঙ্গে বোনেদের সঙ্গে আমি তক্ক কেটে আমি ওর ছাদে গেছি, ছাদটার চারদিকে দেখেছি, ছাদে গেছি, 3 তলা গোটা গেছি। যখন ঘরে ঢুকছি তখন বলছে তোমার বিবেক কি, তুমি বোনেদের ঘরে ঢুকেছো, আর বোনের ঘরে ঢুকেছি তাতে কি আছে, আমি তো মেয়ে কি ছেলে। দেখলেন আপনি ঘরে যে ঢুকলেন? কি ঘরে দেখলেন? গিয়ে দেখছি একটা বোনের ঘরে একটা বোন ফল খাচ্ছে, আর একটা বোনের ঘরে বসে আছে, আর একটা বোনের ঘরে আপনার কি কিছু একটু অন্যরকম লাগলো স্বাভাবিকতা না, থেকে? ওইখানে গেলে বাড়ির কোনো কথা মনে থাকে না। আমরা তো 2-1বার গিয়েছি বাড়ির, ওইখানে গেলে বাড়ির কোনো কথা মনে থাকে না। বাড়িতে মানে ওখানে গেলে কেমন হারিয়ে হারিয়ে যাচ্ছি, আচ্ছা। মানে হারিয়ে যাচ্ছে, নোট করুন। হ্যাঁ ভাইব্রেশনের ব্যাপার আছে। এক বুঝতে পেরেছি। মানে ঈশ্বরীয় বলছি, ভাইব্রেশন। আর একদম যাই হোক, তাই। মানে বাড়ি কার কথা মনে থাকে না, যেন কেমন একটা মানে একটু বসে থাকলে যেন নিজে যেন কেমন যেন এটা হয়ে যায়। দাদাকে জিজ্ঞেস মানে দেহ ভান চলে যায়, আত্মিক আচ্ছা। স্থিতিতে আসে। মানে সেটা কি করেন ওখানে? আমরা তো এখন কোনো magic রুম করে না। ফ্রেশনার ইউজ করেন না আপনারা? না, ম্যাজিক করে না, কারণ তাহলে কি আপনি use তো করেন? আপনারা মানে বডি কনসিয়াসের দুনিয়া থাকতে থাকতে হ্যাঁ। কমপ্লিটলি জড়বস্তুর মতো হয়ে গেছে। আপনারা বডির বাইরে চলে গেছেন। আমরা বডি কনসিয়াসনেসকে দূর করে আমরা আত্মিক স্থিতি প্র্যাকটিস করি। 5000 শুনুন, এক এই মিনিট, জ্যান্ত মেয়েগুলো কোথায় গেল? দেখুন প্লিজ, আমি আমি আপনার উদ্ঘাটন কাছে করুন, সত্যটাকে উদ্ঘাটন করছি। আপনারা করে বিকৃত করবেন ঈশ্বর না। ওপরওয়ালা যে নামেই আমরা ডাকি না ঈশ্বর কেন, উপরওয়ালা, যে এখন নামেই আমরা ডাকি না কেন, আমাদের এই আস্থা রয়েছে, আমাদের প্রার্থনা সেখানে পৌঁছয়, সেই জায়গাটাকে নিয়ে কোনো রকম ভণ্ডামি কিন্তু কেউ বরদাস্ত করবে না। কেউ বরদাস্ত সেই করবে না, কারণেই সেইটাই আপনার কাছে তো আমরা জানতে চাই। চাইছি এই মেয়েগুলোর
এই মেয়েগুলো গেল কোথায়? একটা মেয়ে তো নয়, নিতু থেকে শুরু করে আরো ওইখানটা অনেক বলছে, মেয়ে বাবা, রয়েছে। ঠিক করে একটা বাচ্চা। কোথায় গেল? আর একটা দেখুন, লোকে যখন পুজো করে দিনের পর দিন উপোস করছে, এবার নীল পুজো মানে এই উপোস দান লোকে এত ঠাকুরকে ডেকে তারা মানে ঈশ্বর ঠাকুরের পাচ্ছে না, ছ দর্শন, দেখতে পাচ্ছে না, হ্যাঁ। মানে কোনো অনুভব হচ্ছে না যে ঠাকুর আমার দিকে এসছে, আমাকে ভর করেছে, বা আমি মানে আমার মনে হচ্ছে যত কিছু ঠাকুর ঠাকুর আমার ওইখানে। সামনে। আর আপনার ওখানে একটা মেয়ে যেতে না যেতে এত হয়ে গেল, মাকে ভুলে গিয়ে মাত্র পুরো এক মাসের ঠাকুরের মধ্যে, উপরে- দেড় এক মাসের মাসের মধ্যে, মধ্যে। তিন মাসের এই তো মধ্যে। ম্যাজিক, ম্যাজিক এইটাই করছেন। ভগবানের আপনারা magic। ম্যাজিক ম্যাজিক। করছেন। এটাই আপনারা ম্যাজিক ম্যাজিক করছেন। করছেন। এটা ঠিক বলেছেন, আপনারা এটা আপনারা ম্যাজিক ম্যাজিক। করেন। ঈশ্বরীয় দেখুন, আপনি বিশ্ববিদ্যালয়ে একটা খুব বড় মাপের ম্যাজিক চলছে এবং সেই জাদুটোনাতে আপনিও যদি যান, যেটা বলা হচ্ছে, আমাদের প্রতিনিধি বিমান চক্রবর্তীও যেমন বললেন যে জানি না কেন সেখানে গেলে একটা অদ্ভুতভাবে হিপনোটিজম করা হয়, সত্যি অদ্ভুতভাবে, দারুণভাবে, এবং সেটা এত দক্ষ হয়ে উঠেছেন ওরা যে 1 মাস 2 মাস গেলেই কিন্তু সেখান থেকে মেয়েরা কোথায় হারিয়ে যাচ্ছেন, বাড়ির সঙ্গে তারা যোগাযোগ রাখছেন না, এই বিষয়গুলো সামনে আসছে। ভাবা যায়। আমরা একটা ছোট্ট বিরতির পর আসছি, আরো কি কি তথ্য উঠে আসে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা নজর রাখুন নিউজ টাইমের পর্দায়। শুধু মেয়েদের ম্যাজিক। বিরতির পর ফিরে এলাম কাঠগড়াই ঈশ্বরদী, এবং আমাদের বিরতিতে যাওয়ার আগে যে বিষয়গুলো উঠে এসেছে এবং রবীন্দ্রনাথ বাবু তার কথার মাধ্যমে যে কটি বলা যেতে পারে তথ্য আমাদেরকে দিয়েছেন, সেই অনুযায়ী ভারতীদি একটা জিনিস মানে আপনিও নোটিস করেছেন, আমরাও নোটিস করেছি, উনি বলছেন সব মেয়েই কিন্তু জীবন্ত যে শিব বাবা রয়েছেন তার সেবায় নিযুক্ত হন না, বেছে বেছে নেওয়া হয়। এটা একটু এক্সপ্লেন করবেন, মানে আপনার মতে? আপনি বলেন সবাই নিযুক্ত হতে পারে, আপনি বলেন সব মেয়েই চলে না, আপনি সব মেয়ে বলেছেন চলে না মানে? কি আপনি বললেন? এক্ষুনি বলেছেন আমি বললাম, দেখুন আপনি তো সত্যি খুব এক্সপার্ট, অনেক একদম smart ঘুরিয়ে হলে দিচ্ছেন। আপনাদের মতো ঘোরাবো লোকেদের কেন? ঘায়েল করবে কি করে? কথাটা বলি, আপনাদের আমি বলছি হ্যাঁ, কি কি বলছেন? একটা পরিবারের মধ্যে হ্যাঁ। বাবা চলে হ্যাঁ। তো মা চলে না, হ্যাঁ। আবার মেয়েরা চলে তো বাবা মা জ্ঞানে চলে না। আচ্ছা। আমাদের ওখানে অসংখ্য, আপনার সামনেই শিবনাথ ভাই বলল আমার মেয়ে এখানে সারেন্ডার আছে, তো সেই চলে এবার মানে কি? আমি একটু শুনুন, এক্সপ্লেন করছি। রবীন্দ্রনাথ বাবু যেটা বলতে চাইছেন যে চলে আর চলে নার মাঝে, রবীন্দ্রনাথ বাবু নিজেও একজন পিতা এবং একটি কন্যা সন্তানেরই তিনি পিতা। তার নিজের মেয়ে রয়েছে, তার নিজের মেয়েকে তিনি বিয়ে দিয়েছেন, তিনি সুখে সংসার করছেন দিল্লিতে, তার জামাই সম্ভবত কোনো একটি ব্যবসায়ীর সঙ্গে জড়িত রয়েছে, এবং তার নাতনি না নাতি কি একটা বললেন সেটিও রয়েছে, অর্থাৎ একটা সুখী পরিবার তার মেয়ের। তার মেয়েকে কিন্তু তিনি তাদের এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করেননি। এই যে যুক্ত বসে রয়েছে, হয়নি মেয়ে। যুক্ত হওয়ার আমি যোগ্যতা তাকে তো বোধহয় জোর- তার জোর- ছিল না, জোর জবরদস্তি করতে যেমনটা পারি না। বিশাখাদির মেয়ে অর্থাৎ কিন্তু পার্বতীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, নিতু, অশোকা, প্রিয়াঙ্কা এদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তেমনটা কিন্তু খোঁজ পাওয়া রবীন্দ্রনাথ বাবুর যাচ্ছে না। মেয়ের ক্ষেত্রে What do ঘটেনি। you mean by খোঁজ ভারতীদি পাওয়া কি যাচ্ছে মনে না? হয় ওনার মেয়ে ও চান্স পেল না এত বড় একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত না, হওয়ার? চান্স পেল না, উনি চান্স দিলেন না। আমি দিলাম না। আপনি দিলেন না। আমি দিলাম না, শুনুন, জোর করে বলবেন? আমি জোর করেই বলবো, কারণ আপনি আর দিলেন না। স্বাধীনতা বলে না, কিছু আপনি নেই। যদি এত ঠাকুর ভক্ত হবেন, এত যদি লোকজন গিয়ে তার সাথে একদম মানে হরিহাত্তা হয়ে যায়, আজকাল- তাহলে আপনার মেয়ে, আপনার তো তাহলে ভাবা উচিত যে একটা আজকাল- পরের মেয়েকে, দাঁড়ান, একটা পরের মেয়েকে যখন নিয়ে এসে আমি এইভাবে ঠাকুরের সামনে করছি, তাহলে আমার মেয়ে কেন ওই নাস্তিক থাকবে? আমার মেয়েকেও নিয়ে এসে আমি ঠাকুরের সামনে এরকম করে দিই, তাহলে কেন তার আপনার মেয়েকে, আমাদের আপনার মেয়ে এখানে- না, এটা আমাদের বলবেন না, মেয়েকে কেন ঈশ্বর আপনার দর্শন মেয়েকে করা আপনি হয় বিশ্বাস না। করছেন না? একদম তাই। শুনুন, আমি আর আপনি যেখানে কাজ এক্ষুনি বলেছেন করতাম- সব মেয়ে সব স্ত্রী চলে না, সুন্দরী দেখলে সেই মেয়েরা চলে, সুন্দরী সুন্দরী মেয়েরাই চলে। আপনার কথাতে আপনি যেটা বললেন সব স্ত্রী সব মেয়ে চলে না। আচ্ছা, এখানেই তো কতগুলো আচ্ছা, কন্যা যাক, আছে, সুন্দর না আমি- অসুন্দর হ্যাঁ, দেখে না। ঠিক আছে, সে কন্যারা আমি শুনুন। একটু আর মাতারাও আছে। আপনি তো অনেক কিছু বলতে চাইছেন, আমরা বুঝতে পারছি আপনারা খুব মহান, নিজেদের পরিবারকে আপনারা আগে দেখেন না, আগে অন্যের আরে পরিবারের ওনার মেয়েদেরকে সুযোগ সামনে দেন। বলা হলো, হ্যাঁ, হ্যাঁ, বলুন। শিবনাথ ভাই বললো না যে ওনার মেয়ে একদম surrender। একদম একদম রবীন্দ্রনাথ বাবু আমার আচ্ছা। সামনে অনেক কথা হয়েছে, হ্যাঁ। আমি ছোট্ট একটা কথা আপনাকে বলুন, জিজ্ঞেস করি। জি, বলুন। আমি আপনার আশ্রমে ঢুকেছি দ্বিতীয় দিন, প্রথম দিন আমি ঢোকার অধিকার পাইনি, কেন পেলাম না? প্রথম দিন ঢোকার অধিকার পাননি? না, প্রথম দিন আমাকে শুনুন, বাইরে আপনাকে একটা বসানো কথা হয়েছিল বলছি। এবং গেট আটকে দেওয়া হয়েছিল। ওখানে যে 2-3 জন সবাই মিলে আমাকে বলতে দিন, আমাকে প্রশ্নটা মিনিট, করতে এখানে দিন। বলতে দিন। রবীন্দ্রনাথ প্রশ্নের পর প্রশ্নটা উত্তর করে দেবেন, দিন। প্রশ্নটা করতে দিন। প্রথম দিন আমাকে বাইরে বসানো হয়েছিল এবং আমার পিছন দিকটায় যে গেটটা ছিল সেটা আটকে দেওয়া হয়েছিল তালা দিয়ে, যাতে কোনো রকম ভাবে আমি হয়তো আপনাদের সেফটির কারণেই করেছিলেন, প্রথম দিন আমি Safety-র ঢুকতে কারণেই পারিনি। করা হয়েছে, হ্যাঁ। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কোথাও কোনো গোপনীয়তা না থাকে তাহলে প্রথম দিন কেন আমি আপনার ঘরে ঢুকতে পারলাম না? ওপরে- আমার কাছে তো প্রমাণ ছিল আমি একজন সংবাদ মাধ্যমের তখন কর্মী, আমি তো শুনুন, চোর ডাকাত নয়। আমরা সেদিন, আপনি শুনুন, আপনার সঙ্গে আমরা কিন্তু খুব ভালো ব্যবহার করেছি। অবশ্যই আমি কি বলেছি আপনাকে? আমি কোথাও দেখুন, খারাপ আপনাদের- ব্যবহার করেছেন বলছি না, আমি আমাদের- ঢোকার কথা বলছি, শুনুন, প্রবেশাধিকার। শুনুন, সেটা আমি শুনুন। তখন যারা কিনা আমাদের এখানে যেরকম দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ত্রিশূলটা শিব বাবা কিন্তু দুর্গার হাতে দেয়,
সেরকম আমাদের এখানে যারা অভিজ্ঞ কন্যা বা মাতা বা কি ধরনের তাদের হাতে অভিজ্ঞতা? হ্যাঁ কি ধরনের মানে অভিজ্ঞতা আধ্যাত্মিক কন্যাদের? অভিজ্ঞতা, যেমন রাজযোগ ও গীতা জ্ঞান যারা চর্চা করেছে, আচ্ছা। যারা জ্ঞানে এবং যোগে উন্নত। সাধারণত দেখবেন যে ওই অষ্টমীর দিন কন্যা কন্যা কুমারী পুজো হয়। আপনি তো মেন শুনে জায়গা তুমি থেকে একটা জিনিস কারণ লক্ষ্য একটা করো, point- দেখে তোমাকে একটা জিনিস লক্ষ্য করাই আমি, তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি যে ছবি তুলে এনেছি, প্রথম তুমি যখন আশ্রমটিতে ঢুকতে যাবে যারা রয়েছেন তারা একটু এজেন্ট। আচ্ছা। এবার আশ্রমের ভেতরে আমি যখন দোতলা পর্যন্ত গেছি সেখানে বয়সটা কিন্তু আরেকটু কমে গেল। আর তিনতলায় কি আছে তুমি জানো না? তিনতলায় আমি জানি না, আমি প্রবেশাধিকার পাইনি। এবং কোড আনকোড রবীন্দ্রনাথ বাবু আমাকে একটা কথা বলেছেন, মন্ত্রী, শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজাও যদি ঢুকতে চান তাহলে তাকে অপেক্ষা করতে হবে, আমরা রেডি করব, তারপরে ঢুকতে দেব। ওই হিসেবে সর্বক্ষেত্রে গোপনীয়তা। কোন ওই হিসেবে গোপনীয়তা এবার কেন? আমাকে সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথ গোপনীয়তা, বাবু, এবার ধরেন question রবীন্দ্রনাথ করছে, বাবু, answer দিন। রবীন্দ্রনাথ বাবু, Answer আপনি দিন, আমায় দিতে দিন। একটা প্রশ্নের উত্তর দিন। আপনারা তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একটু থামুন আপনি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। আমরা কথা বলবো শশীদের সঙ্গে। এখন এই মুহূর্তে আমরা যতদূর এগিয়ে গেছি শশীদের, যেটা জানা যাচ্ছে যে গুরুতর অভিযোগ, এখনো পর্যন্ত বেশ কিছু মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তেমনই একজনের মা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আপনাদের কাছে কি অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত? আমার কাছে এসেছিল পার্বতী মণ্ডলের মা ছিলেন আমার কাছে, এবং সেই অঞ্চলে একটা এনজিওর সঙ্গে যুক্ত একজন সোশ্যাল ওয়ার্কার, খুব ভালো কাজ করে, রেখা ব্যানার্জি এসেছিলেন। এবং তারা এসেছিলেন বেশ কয়েকদিন আগে, এবং তারা মর্মাহত ছিলেন এবং খুব কষ্টের মধ্যে ছিলেন। আমি তখন তাদের ঘটনাগুলো শুনলাম এবং আশ্চর্য হয়ে গেল। আমি যেভাবে বললো মগজ ধোলাই করে তাদের সন্তানদের ওখানে আটকে রাখা হচ্ছে, এবং তাদের সঙ্গে দেখা করা এদের অনুমতি নেই, তাদের নিজের সন্তানের সঙ্গে দেখা করতে পারছেন না ইত্যাদি সমস্ত কমপ্লেন এসেছে। এবং সঙ্গে সঙ্গে আমরা যে পদক্ষেপটা নিয়েছিলাম, যেহেতু সন্তানের বয়স এবং শুধু তার নয় আরো অন্যান্য মেয়েদের বয়স আমরা দেখলাম কিছু মাইনর ক্যাটাগরিতেও ছিল, তাই জন্য আমি সঙ্গে সঙ্গে প্রথমে তো বিধাননগর কমিশনারেটে যোগাযোগ করি, সেখানে জানানো হলো। তার সঙ্গে যেটা করা হলো সেটা হচ্ছে যে আমাদের যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে তার চেয়ারপারসনকে ওখানে পাঠানো হলো। আমি হয়তো এই আপনাদের ডিসকাশনে দেরিতে ঢুকলাম, কিন্তু ঢুকলাম আমি তখন শুনতে পারলাম যে বিমান বাবু যিনি নিউজ টাইমের চিফ রিপ্রেজেন্টেটিভ, তিনিও ওখানে ঢুকতে পারলেন না। যেমন ঠিক সেইভাবে আমার যে সিডব্লিউসি চেয়ারপারসন ছিল সেও কিন্তু প্রথমত বাধাপ্রাপ্ত হন, তাকেও কিন্তু সেইভাবে ঢুকতে দেওয়া হয়নি। এবং যিনি আছেন আমি দেখতে পাচ্ছি আপনাদের প্যানেলের রবীন্দ্রনাথ দাস, নট মিস্টেকেন, তিনি বলছেন যে সেই ইউনিভার্সিটি, সেই ঐশ্বর্য বিদ্যালয়, তিনি সেই আশ্রমের একজন স্টুডেন্টও ছিলেন এবং তিনি নাকি অপারেটর। মিস্টার রবীন্দ্রনাথ দাস, ইফ আই এম নট মিস্টেকেন, সেই ইউনিভার্সিটি ঐশ্বর্য বিদ্যালয়ের তিনি আশ্রমের ছিলেন এবং কোনো ডকুমেন্ট অথরাইজেশনের কোনো ডকুমেন্ট নেই। তারপরে ফাইনগুলো আমাদের কাছে জমা হবে এবং আপনারা জানেন যে পুলিশ তৎপর হয়েছে, আমাদের পক্ষ থেকে আমাদের দপ্তর তৎপর হয়েছে। আমরা কিন্তু এই অবশ্যই যে মেয়েদেরকে পাওয়া যাচ্ছে না তারা কোথায় আছেন, তারা যাতে তাদের মা বাবার কাছে ফিরতে পারে সেই শেষটা নিশ্চিতভাবে, তাই জন্য আমরা পরপর পদক্ষেপগুলো নিই। শশীদি, একদম আপনি যেটা বললেন এই আশ্বাসটা অবশ্যই চাইছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশাখাদি রয়েছেন, তিনি তার মেয়ের জন্য অপেক্ষায় রয়েছেন। বিশাখাদি, শুনলেন তো শশীদি যেটা বলছেন যে তার দপ্তর কিন্তু ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে, অর্থাৎ একটা আশা কিন্তু আপনি এই মুহূর্তে রাখতে পারেন মনে, যে হয়তো খুব শীঘ্রই মেয়ের সঙ্গে সাক্ষাৎ হবে। তবে শশীদিও বোধহয় বলতে পারবেন না যে কি অবস্থায় তারা রয়েছেন বা কি অবস্থায় আপনারা তাদেরকে দেখতে পাবেন। কি মনে হয় শশীদি, কত দ্রুত এই বিশ্ববিদ্যালয় নামে যেটা চলছে সেটার পুরোপুরি ভেতরে কি হচ্ছে না হচ্ছে, কার্যকারিতা কি, সেই সম্পর্কে পুরো বিষয়টা সামনে আনা সম্ভব হবে? অভিযান আরম্ভ হয়ে গেছে এবং আমি সেটা এখন কিছু বলতে পারবো না, কারণ আমরা সেই পদক্ষেপগুলো সমস্ত সাজিয়ে নিয়েছি, যা পরিকল্পনা হয়েছে সেটা সমস্ত করা হয়েছে। এবার তারা তাদের কাগজ এবং তাদের রেডি হতে হবে, তারা যে কাজটা ওখানে হচ্ছে তার কোন রকম
তারা যোগ্যতা দেখাতে পারছেন না। এই সমস্ত এই আড়ালে কি হচ্ছে, মেয়েরা কোথায় রয়েছে, যথেষ্টভাবে আমরা চিন্তিত। এবং আমি ধন্যবাদ জানাবো যে ওইখান থেকে ডেপুটেশন জমা করে অঞ্চলের মানুষ যথেষ্টভাবে সচেতন হয়ে উঠেছে, একদম যুক্ত হয়ে গেছে, প্রত্যেকে সহযোগিতা করছেন এবং তারা কিন্তু প্রত্যেকে তাদের বিরুদ্ধে কথা বলছে। তাদের কাছে রেজিস্ট্রেশন নেই, তারা রেজিস্ট্রেশন ডকুমেন্ট অথরাইজেশন দেখা কোনো কিছু নেই, এখানে এই যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা নেই। তারপরে যখন আমাদের প্রতিনিধি যেতে চেয়েছিলেন চেয়ারপারসন উপরে দোতলায়, তখন তাকে অ্যালাউ করা হয় না। ইনমেটসরা লক এন্ড কিতে আছে। এটা কি ধরনের এত সারপ্রাইজিং, আমরা এখন সত্যি আশ্চর্য হয়েছে। ওখানে 15 জনকে দেখা গেল, সকলেই মহিলা, সবচেয়ে ইয়াংগেস্ট যাকে দেখা গেল সে 13 বছর তার বয়স। তারা কি করছেন, কেন তাদেরকে জোর করে আটকানো হয়েছে, সেটা নিশ্চিতভাবে একটা প্রশ্ন, তাদেরকে জবাব দিতেই হবে। একেবারে জবাব দেওয়ার জন্য আমাদের টিম যাবে, তারা সেই জবাবটা দিবে। অসংখ্য ধন্যবাদ শিশিদি। আমরা কথা বললাম নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজার সঙ্গে, এবং তিনি কিন্তু যেটা বলছেন যে আর কোনো সময় বলা যেতে পারে আর কোনো কাল অপেক্ষা নয়, খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন তাদের একদিকে যেরকম খোঁজ নেওয়া, তারা কোথায় রয়েছেন তাদেরকে নিয়ে আসা এই শহরে, এবং পাশাপাশি এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঠিক কী চলছে, কী ধরনের ঈশ্বর চর্চা চলছে, তারও কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর ফিরছি। আপনারা নজর রাখুন ডেস্কটপের পর্দায়। ফিরে এলাম বিরতির পর। বিরতিতেও কিন্তু আমরা 1 মিনিট বিরত থাকতে পারিনি, কারণ রবীন্দ্রনাথ বাবু তার তাত্ত্বিক জ্ঞান আমাদেরকে দিচ্ছিলেন এবং তিনি বারবার বোঝাতে চেষ্টা করেছেন যে আমরা অজ্ঞানী, আমরা কিচ্ছু বুঝি না। কিন্তু তিনি তার নিজের মেয়েকে এতটুকু জ্ঞানী করতে পারেননি যে তিনি সেই বিশ্ববিদ্যালয়ে তাকে সেখানে ভর্তি করতে পারেন, বা তার এতটুকু শিক্ষা হয় তিনি কিনা তার মেয়েকে বিয়ে দিয়ে সংসার করতে পাঠিয়ে দিয়েছেন। অথচ বিশাখাদির মেয়ে পার্বতীর কোনো খোঁজ নেই। আমি খুব সংক্ষেপে জানতে চাইছি, পার্বতী এই মুহূর্তে কোথায় রয়েছে, কোন প্রদেশে রয়েছে? উনি দিল্লিতে আছেন। হ্যাঁ, কোথায়? এবং ঠিকানা বলুন। বিজয় বিহার বলে একটা সেন্টার আছে, সেখানে এএসআই গিয়ে দেখা করে এসেছেন, কথা পর্যন্ত বলে এসেছেন। কই শশী পাঁজা তো বললেন না? শশী পাঁজা জানেন না ওটা, উনি শশী পাঁজা জানেন না, খবর নেননি, খবর নেন না, রাইট। মা দেখা করতে পারে না, এসে গিয়ে দেখা করে এলো। অলরেডি এএসআই গিয়ে দেখা করে এসেছেন, নর্থ থানার এএসআই গিয়ে ওখানে গিয়ে মিলে এসছে, কথা বলেছে। উনি তো টেলিফোনেও অনেকবার কথা বলেছে, এবং টেলিফোনে একবার কথা হয়েছে, একবার কথা হয়েছে। এই আমার একদম কাছে মিথ্যা তথ্য এই দেখুন, দিচ্ছেন। কোন নর্থ থানা থেকে কোন এএসআই এই বিষয় নিয়ে দিল্লিতে যায়নি। আমি একদম প্রমাণ সহকারে তথ্য দিয়ে আপনাকে বলবো। উনার আর শুনুন, আমি তথ্য দিয়ে আপনারা আপনাকে যদি বলবো। যুক্তিতে এবং তথ্যে বিশ্বাস করুন। শুনুন, এসআই এর নাম বলুন। আমি পেপার নিয়ে এসেছি। আপনি এসআই এর নাম বলুন। হ্যাঁ, এসআই এর নাম বলুন। এসআই এর নাম আমার মনে নেই। আপনি ৫,৫০০ বছরের ইতিহাস বলছেন, ভগবান আপনার পকেটে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি এসআই নাম বলতে পারছেন না? এটুকু স্মরণ শক্তি আপনার নেই? কথায় দেখুন, কথা ঘুরিয়ে ঘুরিয়ে বললে সত্যমেব জয়তে, সত্যের জয় হয়। আপনারা কথা ঘোরাচ্ছেন বড্ড বেশি। সত্যের জয় হয়। আপনি আমাদেরকে এটা বলুন। আচ্ছা ঠিক আছে, এই আপনি বলুন তো। এই দেখুন পার্বতী আমার কাছে আরো মণ্ডল নাম কি লিখেছে। অশোকা কোথায় আছে? কি প্রমাণ? অশোকা কোথায় আছে? অশোকা আমাদের যে সমস্ত ব্রাঞ্চে যে কোনো একটা ব্রাঞ্চ আছে। কোন ব্রাঞ্চে আছে? সেটা আপনি কাজল মণ্ডল কোথায় আছে? সবকিছু রেডিমেড পাওয়া যায় না। কাজল মণ্ডল আপনাদের ওখানে যাবেন, সেতু বন্ধন কাজল মণ্ডল কোথায়? কাজল মণ্ডল কোথায়? কাজল মণ্ডলের উপরে ওরা কাজল মণ্ডলের যেরকম দেওর মারধর করেছে, তারপরে ওখানে মিথ্যা কথা বলবেন, একদম মিথ্যা কথা বলবেন। এই মুহূর্তে কাজল মণ্ডল কোথায়? আমরা দাগ দেখেছি, সব আরে কিছু দেখেছি। বাজে কথা কোথায়? বাজে কথা কোথায়? সেফটির জন্য কাজল মণ্ডল কোথায়? ওই জন্য ওকে লুকিয়ে রেখেছো। কাজল সব ফাঁস হয়ে মণ্ডল যাবে। যেখানে আছে সেটা অ্যাকুরেটলি আমি জানি না। কেন জানেন না? কাজলকে লুকিয়ে রেখেছে। সব কথা জানার কথা নেই। কাজল আপনার কোন কোন মণ্ডলের কথা জানার কথা নেই? আপনার কোন কোন জানার কথা? আমার যতটুকু আমি জেনেছি সেইটুকু আমার কাছ থেকে জানার কাজল চেষ্টা মণ্ডলের করি। কাজটা কি ছিল? আপনাদের আশ্রমে কাজল মণ্ডল কিসের কাজ করত? কাজল মণ্ডল একজন স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট ছিল। কাজল মণ্ডল, আমি বিমান একটুখানি আমরা একটু বলে রাখতে চাই, এই কাজল মণ্ডল কিন্তু নিখোঁজ রয়েছেন, কিন্তু তিনি পাচার হয়ে যাননি। কারণ এই পাচারকারীরা যার মাধ্যমে পাচারটা চলে, আর কি পাচার চক্রটা চলে, কাজল মণ্ডল হচ্ছে সেই মহিলা যাকে কাজল মণ্ডলের নিজের মেয়েকে দিয়েছে, তার ননদকে দিয়েছে, তার ভাগ্নিকে দিয়েছে। রবীন্দ্রনাথ বাবু, এই মায়ের চেঁচিয়ে জোর জবরদস্তি করে রবীন্দ্রনাথ বাবু খুব শান্তভাবে আপনি সত্যি কথাটা বলুন। আপনি হরির চর্চা করছেন, শ্রীহরির চর্চা করছেন, শিবের চর্চা করছেন, এবারে কিন্তু শ্রীঘরে গিয়ে চর্চা করতে হবে। আপনি এবার সত্যি কথাটা বলুন, এই মেয়েগুলোকে আটকে রাখার উদ্দেশ্যটাকে কি কাজ করানো হয়? কি কাজ করানো হয় এই মেয়েদেরকে দিয়ে?
কেন এরা কথা বলতে পারে না? মণ্ডলকে জিজ্ঞেস করুন কেন কথা বলতে পারে না? কাজল মণ্ডল কেন কি কথা করে? বলতে পারে না? কারা কথা বলতে পারে না? ফোনে কেন এক লাইনে কথা বলে? ফোনে এক লাইনে কথা বলে? কেন মাকে শুধু বলে যে আমি আর এক ভালো আছি ব্যাস? মায়ের সঙ্গে তো অনেক কথা হবে, আমি কি খাচ্ছি, এই তো আমি কি পড়ছি, এই যে দেখুন, সমস্ত পার্বতী কিছু মণ্ডল হবে। আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, এটা কি লেখা আছে? পার্বতী মণ্ডলের হাতের লেখা এটা কি লেখা আছে? আমার কাছে আছে। এবং আরেকটা তথ্য রবীন্দ্রনাথ বাবু, সিগনেচার তো আমাকে একটা পার্বতী ছোট্ট মণ্ডলের। জিনিস বুঝিয়ে দিন তো, পার্বতী মণ্ডল, নিতু মণ্ডল এদেরকে যখন আপনারা নিয়ে যান, ঠিক একই সঙ্গে আপনারা তাদের সমস্ত আইডেন্টিটি কেন তুলে নেন? একটা ছবি পর্যন্ত বাড়িতে রাখতে দেন না তাদের। এই জন্য যে তন মন ধন সময় সব সম্পর্ক সবকিছু নিয়ে সম্বন্ধ গেলে সব বাবা মা ওম সেগুলো দিয়ে স্বাহা। ডায়েরি করতে ওম পারবে না। স্বাহা। ওম স্বাহা। বাবা মা বুঝতেই ডায়েরিও পারছি। করতে পারবে না, এই জন্য বুঝতেই নিয়ে যান। পারছি। ভগবান যখন আসে, কারণ আপনারা ভগবানকে পাননি বলে আপনারা জানেন না। না, না, রবীন্দ্রনাথ যারা বাবু, ভগবানকে পেয়েছে ভগবান তারা না। তন মন ধন সবকিছু দিয়ে এক second। শিব শক্তি তৈরি হয়। এখানে রবীন্দ্রনাথ বাবু আপনি বলছেন ওং সাহা হয়ে গেছে, হ্যাঁ। এরা 1 মাসে 3 মাসে 6 মাসে পাচ্ছে, আর আপনি মশাই দীর্ঘদিন ধরে এই চর্চা করে কিছু পেলেন না। কে এখনো কে বলেছে বলছেন আপনি পেলাম না? পথে কে রয়েছেন। বলেছে পেলাম না? আপনিই তো বলছেন এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারি বলে মেয়ের ঘেটি ধরে নিয়ে আসতে পারেননি, মানেটা কি? দেখুন, ঘেটি ধরে নিয়ে আসতে আপনি তো বলছেন আমার মেয়ে আপনি কি ল্যাঙ্গুয়েজ আর কি কথা? আমি এই কথা আমি শুনুন, বলে রাখতে শুনুন, চাই, শুনুন, শুনুন। আমি বলে রাখতে আমি চাই, একটা কথা বলছি। বিরতিতে যাওয়ার পর তিনি বলছেন তার মেয়ের সম্পর্কে ঠিক এই শব্দগুলি, তার কি? মেয়ে একেবারে অত কিছু কথা জানে না, জানি না, আমার মেয়ের মেয়ে কোনো কলকাতায় জ্ঞান নেই, যায়, আমি আমাদের বলেছি- কোথায় যাই যাই, আমার মেয়ে। তাকে নিয়ে আসতে আমার পারিনি। মেয়ে- এই ধরনের আপনি একজন বাবা হয়ে মেয়ের সম্পর্কে বলছেন মেয়ে এই ধরনের তার কোনো না, শিষ্টাচার বউকে নেই, divorce সে কিছু দিয়েছি। জানে না বলে আর আপনাদের এই মেয়ের খবর আশ্রমের জানবে প্রতি ভক্তি কি করে? দেখায়নি। বা আচ্ছা সব আশ্রমটা তো আপনি নিজের বাড়িতে এক মিনিট, আশ্রমের নামে আপনি দান বিরতিতে করেছে। যাওয়ার পর যেগুলো উনি কি দর্শকরা শুনতে জানেন না, পারেছে কোনোদিন? আপনি বলেছেন এই বাড়িটা আপনার, যেখানে এই কাণ্ডকীর্তিটা মানে এই চক্রটা চলছে, আমরা কবে সবটা থেকে জানি, দান করলেন কবে? ফাঁস করে দিলে ওনার মান থাকবে। এই বাড়িটা তৈরি হয়েছে যখন 1987-এ একতলা হয়েছিল, তখন সেটাতে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তখন সেন্টার থেকে- হয়। তখন থেকে center হ্যাঁ, হয়। এটা তৈরি করা হয়েছিল কারণ আমি 84-এ গানে এসেছি, 86-এ বাড়ি তখন তৈরি- আপনার পরিবার কোথায় থাকতো? তখন আমার পরিবার এখানেই থাকতো, সল্টলেক আরেকটা বাড়ি ভাড়া ছিল এই আমাদের। বাড়িতে কেন থাকতো না? আপনার তখন স্ত্রী তৈরি হচ্ছে, বাড়িটা তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পর এসে গেছিল নিশ্চয়ই বাড়িতে? হ্যাঁ, তৈরি হওয়ার পর বাড়িতে উঠেছিল আপনার পরিবার? তৈরি হওয়ার এইবার তাহলে আমার পরিবারকে নিয়ে সব কথা বলতে হয়। আরে আপনি বলবেন না কেন? আপনি পরের পরিবার থেকে ভেঙে টেনে নিয়ে যাচ্ছেন মেয়ে, ওফো, আপনি নিজের পরিবারের আপনারা কি কথা শুধু বলবেন আমার না? পরিবার নিয়ে কথা অবশ্যই, বলবেন? আপনি লোকের আচ্ছা তাহলে পরিবার শুনুন, বলবেন না, তাহলে আপনার সব পরিবার শুনুন, বলবে না। তাহলে সব শুনুন। আপনার পরিবার ঠিক আছে, কোথায়? ঠিক আছে, আমার পরিবারের ডিটেলসে বলছি, সব শুনে যান। আমি একজন মাইনিং ইঞ্জিনিয়ারের মেয়েকে বিয়ে করেছিলাম, ইংলিশ এডুকেটেড ছিল, আর আমি নিজে একজন মেরিন ইঞ্জিনিয়ার প্লাস বি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি যখন বিয়ে করলাম তখন আমি বাঙালি পরিবার বলি ভেবে বিয়ে করেছিলাম, কিন্তু যখন আমি দেখলাম আমি এই ভারতীয় সভ্যতা নিয়ে মানে ইস্টার্ন কালচার নিয়ে ভারতীয় সংক্ষেপে বলুন, শুনুন, সংক্ষেপে বলুন। সংক্ষেপে বলছি। আপনার পরিবার কি আপনার সঙ্গে থাকতো? এইটার সেই জন্য আমি মুহূর্তে যখন সংক্ষেপে আপনি বলছি, বাড়িটা শুনুন। উৎসর্গ আপনারা করলেন? যেহেতু আপনি জানতে চাইছেন, দেখুন বলে- আপনার শ্বশুর মশাই একটুখানি- কি করতেন আমার জেনে একটুখানি দরকার wait নেই, করুন, একটু wait আপনি করুন। সোজা কথাই বলুন না মশাই, আপনার বউ আর মেয়ে আপনার সঙ্গে ছিল কি না? ওহো, 1984 পর্যন্ত আমার সঙ্গে ছিল তো, ছিল। তখন আমার কোনো ইস্যু হয়নি। 84-এর জুন মাসে ইস্যু হয়েছে, 86-এ আমি বাড়ি শুরু করি এবং আমি গভীর জ্ঞানে চলি। আর তখন আমি ভেবেছিলাম আমার বাড়ি যেটা হবে সেটা ভগবানের বাড়ি হবে। আচ্ছা, ভগবানের বাড়ি। এবং 87-এ হ্যাঁ। ওর যে বাবা হ্যাঁ। এবং মামা হ্যাঁ। ওকে উল্টো দিকে কনভিন্স করে। ব্যাস বুঝে গেলাম, আমরা বুঝে গেলাম যে একদম ওনার পরিষ্কার বউ বিষয়টা। ওনার স্ত্রী তিনি কতখানি সজাগ ছিলেন যে বুঝতে পেরেছিলেন কোন পথে চালিত হচ্ছেন স্বামী, সেই কারণে স্বামীর সঙ্গে না হেঁটে সরে যাওয়াটা বাঞ্ছনীয় মনে করেছিলেন, সরে গেছিলেন। আপনাকে বলছি, আপনি তো আপনার বাড়ি উৎসর্গ করেছেন ভগবানের নামে, সারা দেশ জুড়ে প্রচুর বাড়ি আপনাদের রয়েছে যেখানে বাবারা ভাইরা থাকে, সেবা চলে। আপনি বলুন তো, এই দিল্লিতে বললেন না যে আমাদের পার্বতী রয়েছে, ঠিকানাটা বলুন। কি বিহার, কি একটা বিহার বললেন? বিজয় বিহার। বিজয় বিহার। আচ্ছা, তার মানে কোন বিহারে ফোন নাম্বার ওখানে নিশ্চয়ই কেউ দায়িত্বে রয়েছে সেসব- আপনার মতো? এই সমস্ত ফোন নাম্বার সব ওই নর্থ ইস্টার্ন থানার কাছেও আছে। আরে দূর থানা সবার না, কাছে আছে। আপনি বলুন না, ওহো, আমার কাছে সব মুখস্থ নেই, আমি তো বই থেকে আপনি নিয়ে নিন। আপনি বলুন, এতে বই, নাম্বার বলুন। সব বই নিয়ে এসেছি আপনাদের দেবো। হ্যাঁ খুব ভালো করেছেন, নাম্বার বলুন। এই ফোন নাম্বার আমার কাছে আছে, কিন্তু এই নর্থ থানা যে উনি নর্থ থানার কথা বলছেন, নর্থ থানার এএসআই গেছে বলছেন, রবীন্দ্রনাথ বাবু একদম 100% মিথ্যে কথা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি কারণ নাম্বারটা বার করুন, সল্টলেক নাম্বারটা পুলিশ বার করুন, কমিশনার, বসে সময় নষ্ট নর্থ করলে চলবে থানা, না। ঠিক আছে, যখন প্রত্যেকের প্রমাণিত হবে সঙ্গে তখন কথা আপনি বলেছি। বলবেন নাম্বারটা যে বার 100% করুন, মিথ্যা, আবার রবীন্দ্রনাথ বাবু 100% নাম্বারটা সত্য বার হয়ে গেছে। করুন, রবীন্দ্রনাথ বাবু নাম্বারটা বার করুন।
আচ্ছা আমি যে একটা কথা বলছি, আপনি এত তো সত্যতার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন, এক কাজ করুন না, আমাদের অফিস থেকে বসে লিখবেন এই please। মাকে একটু আশ্বস্ত করুন, তার মেয়ের সঙ্গে আরেকবার কথা বলুন তো। আপনি পার্বতীর সঙ্গে আমাদের ওনার কথা ওখানে উনি বলিয়ে এসে দিন। শুনুন। আপনি পার্বতীর আমি শুনুন, মোবাইল উনি দিচ্ছি, যা চান- মোবাইল রয়েছে, এই তো ভারতীদি আপনার মোবাইলটা ব্যবহার করা একবার যায়, নয় আপনি বহুবার বলা হয়েছে ওনার নাম্বারটা মাকে, টিপুন, নাম্বারটা ওনার টিপুন। মাকে বহুবার বলা হয়েছে মেয়ে ভারতীদি, আসতে চাইছে না। শুনুন আপনি দিল্লির দেখা করে নাম্বারটা আসুন। বলুন, কেন ভারতীদি আপনি যাচ্ছেন না? নাম্বারটা ইয়ে করুন তো, আমার আপনি মেয়ে নাম্বারটা বলুন। কলকাতাতে গেছে, আমার 1 মিনিট। মেয়েকে কলকাতায় একদম আপনার দাবি তো ওটা মিটবে। বললে তো চলবে না, আপনার মা কেন? মেয়ে যখন এক পাত্তা মিনিট, দিচ্ছে না, রবীন্দ্রনাথ বাবু, আপনার আমার মেয়ে যখন আমার আপনার ভাই কথা পাত্তা দিচ্ছে না, আমরা কি করতে এক পারি? সেকেন্ড রবীন্দ্রনাথ বাবু, আমি বুঝতে পারছি আপনার যন্ত্রণাটা ভীষণভাবে আমরা চেপে ধরেছি, আমার ভীষণ বিরক্ত লাগছে। আপনি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, ঈশ্বর চর্চা করেন, আপনাকে নিয়ে এরকম ছিনিমিনি কাজল খেলাটা আমার ভালো মাকে লাগছে বাড়ি না, থেকে নিয়ে আমার এসেছে। বিরক্ত লাগছে। আপনি এক কাজ করুন তো, আপনি ওই দিল্লির নাম্বারটা বলুন, ফোন হ্যাঁ, করুন, লিখুন, পার্বতীর লিখুন, সঙ্গে লিখুন, কথা বলুন। পার্বতী, আপনি ওখানে ফোন করে আপনি কথা বলবেন, পার্বতীর সঙ্গে কথা এখন বলেন। 8টার নাম্বারটা পরে বলুন, আটটার পরে নাম্বারটা কেউ কথা বলুন, বলবে না। নাম্বারটা বলুন, বলবে কিনা নাম্বারটা পরের বলুন। গল্প। আচ্ছা রবীন্দ্রনাথ বাবু নাম্বারটা খুঁজছেন, যত দ্রুত সম্ভব খুঁজে পাবেন এই এই তো আশাই করছি। দ্রুত আরে মানে কি? বলুন না হ্যাঁ। মশাই, দেরি আপনি করছেন এত কেন? অধৈর্য হচ্ছেন কেন? আপনি তো ধৈর্যটা ধরতে পারছেন না, আপনি বলুন। হ্যাঁ, নিজের কথা বলার সময় ঠিক আছে। কি করব বলুন, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এরকমই হব। আচ্ছা দিল্লিতে হ্যাঁ, বলুন। নাম্বার রয়েছে 93 93 না শুনুন এইটা ভালো 989 98, আবার ভালো নাম্বার বলছেন, 989 137 137 0007। 0007। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ফোন করুন না, আপনার তো পরিচিত। এর আগে 0 আছে কিন্তু। আচ্ছা জিরোটা লাগে, আমরা আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি, আমাদের ভেতরে তো নোট হয়ে গেছে। এখন আমি ফোন করতে শুনুন 0 টিপুন। শুনুন Zero- আপনাদের ওখানে হ্যাঁ, delete করুন। আধ্যাত্মিকেশ্বরী বিশ্ববিদ্যালয়ে একটা আচ্ছা আমি discipline একটু আছে। নিজে এই করার চেষ্টা সময়ে করছি, 0 দিয়ে। আমি ফোন করতে পারবো না। নেবে না, বলেই তো দিচ্ছে উনি। আচ্ছা ঠিক আটটার আছে, পরে আমি ফোন করবোই না। আমি আপনার বলে ফোনটা দিয়েছি আটটা- আমাদের আটটার ভেতর পর থেকে, না হলে অর্থাৎ সেই সময় এই হতো না স্টুডিওর আর কি। কন্ট্রোল রুম থেকে কিন্তু আমরা ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে যে স্বাভাবিক রবীন্দ্রনাথ বাবু কিন্তু অস্থির হচ্ছেন, তাকে আমরা বিশ্বাস করছি না, এটা উচিত নয়। তারও একটা যুক্তি রয়েছে, সেটা কতখানি যথার্থ তা দেখার জন্য আমরা ইতিমধ্যেই ফোন করে দিয়েছি। ফোন থ্রু রিং হচ্ছে, আমি কিন্তু রিংয়ের শব্দ শুনতে পাচ্ছি। हेलो হ্যালো, हाँ जी আচ্ছা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্রাঞ্চ এটা? হ্যালো, हाँ जी हाँ विश्वविद्यालय अच्छा ईश्वरी विश्वविद्यालय। अच्छा एक बात कहिए कि वहाँ के पार्वती नाम के कोई लड़की है वहाँ अभी? पार्वती नाम की लड़की हाँ? एक मिनट पूछती हूँ एक मिनट आप पूछ पूछती हूँ लीजिए। हाँ, पूछता एक थोड़ी देर में फोन के पूछती हूँ मैं कितने देर बात करूँगी? हाँ जय 15 मिनट ठीक है, मैं लाइन में हूँ। 10 10 मिनट मैं लाइन पे हूँ अभी, आप लोग पूछ लीजिए। एक मिनट हाँ पूछ लीजिए। हेलो हेलो, मैं हूँ फोन आप पर। सवेरे करेंगे क्या? आप कौन बोल रहे हैं? मैं पार्वती की दोस्त बोल रही हूँ, बहुत दिनों से मिली नहीं ना उनसे। दोस्त है ना, सवेरे कर लीजिए ना, आप देखना प्लीज आप पड़ेगा देखिए अभी ना, रात- प्लीज एक बार तो बुला हाँ जी, दीजिए। वही बात। क्या कर रही है वो अभी? हेलो हेलो, क्या कर रही है? हेलो। हेलो पार्वती, क्या कर रहे हैं अभी वहाँ पर? हेलो हेलो, हम सुन रहे हैं आपको, क्या आप सुन पा रहे हैं अभी? हेलो आप कहाँ से बोल रहे हैं? मैं उनकी कलकत्ता से, उनके घर के पास से ही फोन कर रही हूँ, इतने दिनों से मिले नहीं। उन्होंने वो कहा था कि फोन करेंगे। हेलो पार्वती, कैसे हाँ है हाँ अभी? एक मिनट देखिए आप तुरंत बोले, ये यहाँ पे हमारा सारा समय पर होता है, ये सोने का नींद का समय है अभी। नहीं, सब सोए हैं। प्लीज 10 एक बार बज मिला गया, ये दीजिए, time एक नहीं बार है एक फोन बार का, फिर एक भी बार ठीक है, एक हम बार देख रहे हैं ना। देखिए ना, देखिए बहुत जरूरी बात थी, एक बार तो कर दीजिए, जरा सी बात करनी है, कैसी है वो? अच्छा वो क्या कर रही है अभी, ये तो बोल दीजिए प्लीज। ठीक है आप इतना ये नहीं लीजिए, ठीक है। एक थोड़ी सी बोल दीजिए ना। हेलो, हाँ जी हाँ जी एक मिनट 5 मंजिल है, आप ऐसे नहीं समझिए। अच्छा मेरे साथ ना, तुरंत- हेलो आप चिंता मत हाँ। कीजिए, मेरे साथ आपका ईश्वरीय विश्वविद्यालय का जो रविंद्रनाथ दास है ना, कलकत्ता का हाँ। ब्रांच का, वो मेरे हाँ। साथ ही है, वो ही कहा कि फोन कीजिए आप। रविंद्रनाथ जी, नाम बोला नहीं? रविंद्रनाथ बाबू झूठ आप मत बोलिए। नहीं, आपने तो बोला ना मुझे दोस्त के साथ बात करने के लिए। रविंद्रनाथ बाबू थोड़ा बोलिए ना उनको, रविंद्रनाथ बाबू थोड़ा बोलिए ना उनको, रविंद्रनाथ बाबू बोलिए আপনি ना। কেন ঝুট বললেন? अरे हेलो। आप भी तो फोन नंबर दिया। हेलो हेलो। हेलो, हाँ हाँ जी थोड़ी देर जगा करके हम उनको जगा देते हैं, हाँ, हाँ, सोए हाँ। हैं ना, जगा देते हैं, कितने फिर देर बात में, करा कितने देते हैं। देर में? बस एक 10 मिनट। अच्छा मैं ठीक ऊपर है जाती हूँ, मैं ठीक है, ऊपर मैं जाती लाइन पे हूँ। हूँ। हाँ रविंद्रनाथ बाबू भी मेरे साथ है, कोई चिंता नहीं, बस एक बार बात करवा दीजिए, ठीक है? ठीक है ओके ओके ओके।
আচ্ছা, আমরা চেষ্টা করেছি এই মুহূর্তে আমরা যেটা দেখলাম, পার্বতীর সঙ্গে কথা বলা কিন্তু অত সহজ নয়। আমরা দেখলাম যার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি তার খোঁজ করতে গিয়ে সেখানে 2-3 জন উপস্থিত রয়েছেন, আমরা বুঝতে পেরেছি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। যিনি ফোন রিসিভ করেছেন তিনি কিন্তু কারোর পেছন থেকে কেউ কিন্তু তাকে প্রম্পট করছেন, সেই অনুযায়ী তিনি কথা বলছেন, অর্থাৎ তিনি ডিরেক্টলি কিন্তু বলতে পারছেন না। পার্বতী নামে কেউ আছেন কিনা তার পক্ষে হয়তো জানা নাও সম্ভব হতে পারে, কিন্তু তিনি কি করছেন না করছেন সবটাই শিখিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমি যখন রবীন্দ্রনাথ বাবুর কথা বললাম, খানিকটা আশ্বস্ত হয়ে বললেন 10 মিনিট বাদে কথা বলিয়ে দেবেন। দেখা যাক কথা বলেন কি না, কারণ আমি জানি পার্বতীর মা অপেক্ষায় রয়েছেন, আমরা প্রত্যেকে অপেক্ষায় রয়েছি। যেদিন আমার মেয়ে আমাদের তদন্ত কিন্তু চলছে এখন দেখার যে এই শিব বাবা যিনি জলজান্ত অধিষ্ঠিত হয়েছেন, যাকে সেবা করতে হয়, সেবা করতে প্রতিদিন অন্ততপক্ষে 5 জন মহিলার উপস্থিতি প্রয়োজন হয়, জামা কাপড় পরিয়ে দিতে হয়, সেই শিব বাবা সহ আরো অনেকগুলো ব্রাঞ্চে এরকম বাবারা রয়েছেন। প্রতিদিন ভাই বদলে যায়, এই ভাইরা কারা, সমস্ত বিষয়ে যেরকম প্রশাসনিক তৎপরতা চলছে, তদন্ত চলছে, আমরাও কিন্তু নজর রাখছি, কারণ এই খবর প্রকাশ্যে আনা হয়েছে নিউজ টাইমের পক্ষ থেকে। আপনারাও সজাগ থাকবেন, কারণ আপনাদের আশপাশেও চলতে পারে ঠিক এই ধরনের কোনো ঈশ্বরীয় কার্যকলাপ যেখানে আমাদের বিশ্বাসকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আপনারা নজর রাখুন নিউজ টাইমে, আমাদেরও নজর থাকবে এই ঘটনার উপর। অন্যান্য খবর জানতে দেখতে থাকুন নিউজ টাইম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।